আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে এই অধ্যায়ের পর আমরা একটা পর্ব আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 2 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব প্রান্তিক উপযোগের যে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। 3 ধরনের মূলত: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, আরেকটা হলো স্থির ও সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। এই যে 3টা বিধি রয়েছে, আজকে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। এবং এগুলো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে সর্বপ্রথম যেটা রয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সব থেকে বেশি এইটা পরীক্ষায় বেশি আছে। মানে ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক যে আছে, এই দুইটা না পড়লেও খুব একটা প্রবলেম হবে না। কিন্তু প্রথম যেটা আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা খুব ভালো করে শেষ করতে হবে, কারণ এটা তোমাদের সৃজনশীলে এবং এখান থেকে এমসিকিউ বারবার আসে। একটা মানে আছে ওই ছকটা একটু বুঝতে হবে বিষয়টা, ওইটা আলোচনা করব। তো তাহলে আমাদের বেশি কথা না বলে আজকের যে আলোচনার টপিক, তাহলে আমরা সেটা শুরু করি। তো দেখো, আমরা কিন্তু বিগত পর্বে যে প্রথম পর্বটা যেটা আলোচনা করছিলাম, ওই পর্বে আমরা মূলত উপযোগের যে ধারণা রয়েছে, বেসিক একটা ধারণা, উপযোগের মধ্যে মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ, এগুলো কিভাবে নির্ণয় করতে হয় ওইটা জানছিলাম। এবং সেখানে প্রান্তিক উপযোগের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে প্রান্তিক উপযোগ আমরা ওইটা পড়ছিলাম, ওই প্রান্তিক উপযোগের উপর ভিত্তি করে এটাকে 3টা বিধির সাথে তুলনা করা হয় ওই প্রান্তিক উপযোগের বিষয়টা। মানে এটার উপর 3টা বিধি পাওয়া যায় ওই প্রান্তিক উপযোগের উপর। তো এখন 3টা বিধির মধ্যে আমাদের সবগুলো বিধি না জানলেও প্রথম যে বিধিটা রয়েছে সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা খুব ভালো করে জানতে হবে, আর বাকিগুলো জাস্ট আমরা ধারণা রাখবো। ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি, আর একটা হলো স্থির বা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। তবে প্রথম যেটা রয়েছে এইটা খুব ভালো করে একবারে শেষ করব, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সর্বপ্রথম আমরা এটা বুঝি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে কি বুঝাই, এটা দ্বারা কি, এটা মূলত আগে জিনিসটা ওইটা বুঝি, তারপর আমরা এটা সম্পর্কে বিশ্লেষণ করব। সংজ্ঞাটা আগে দেখি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হইল যে বিধিতে প্রান্তিক উপযোগ, কি কোনটা বলছে, যে বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। নর্মাল ভাষায় যদি একটু বলতে চাও আর কি, মানে অর্থাৎ প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পাবে যে বিধিতে আমরা লক্ষ্য করবো এরকমটা, সেটাকে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। তো যখন আমরা এরকমটা, যখন আবার দেখবো যে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে না, তখন বৃদ্ধি পাচ্ছে, তখন ক্রমবর্ধমান। যখন দেখবো স্থির থাকবে তখন স্থির, মানে যখন যেটা থাকবে সেই অনুযায়ী আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হলো যে বিধিতে প্রান্তিক উপযোগ যেটা রয়েছে, মানে সর্বশেষ যে আমরা উপযোগটা পাবো, প্রান্তিক মানে কিন্তু সর্বশেষ যে উপযোগটা থাকে সেটাকে মূলত প্রান্তিক বলা হয়। এবং এই যে যখন উপযোগটা যখন ক্রমান্বয়ে হ্রাস পাবে, কমতে থাকবে, মানে প্রথমবার তুলনায় পরবর্তীতে ধীরে ধীরে কমতে থাকবে, এটা যখনই আমরা লক্ষ্য করতে পারবো তখনই সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হবে। এবং তোমার পরীক্ষায় কিন্তু এরকম তোমার একটা সূচি দিবে, এখানে যে সূচিটা দেওয়া হয়েছে এখান থেকে বলবে যে উদ্দীপকে কোন বিধিটি প্রযোজ্য হয়েছে ব্যাখ্যা করো। এখন তোমাকে ওইখানে দেখতে হবে। আর ওইখানে আবার এভাবেও বলে অনেক সময় যে মানে সম্পূর্ণ সূচিটা দেয় না, সূচিটার মধ্যে কি দেয়, শুধু মোট উপযোগ এবং কোয়ান্টিটি পরিমাণটা দেয়, এই দুইটা দেয়। এখন এই দুইটা দিয়ে বলে যে উদ্দীপকে মানে কোন বিধিটি প্রযোজ্য হয়েছে। এখন তোমাকে আগে প্রান্তিক উপযোগটা তখন বের করতে হয়। এটা কিন্তু বিগত পর্বে শিখেছি যে প্রান্তিক উপযোগ কীভাবে বের করতে হয়। তো এটা বের করার পর তারপরে দেখবা প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে না স্থির থাকতেছে। তো বেশিরভাগ সময় প্রায় 90% ক্ষেত্রেই এই যে এইটাই যায়, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটাই যায়, যেটা ক্রমহ্রাসমান এটাই দেয় সবসময়। তোমরা সবসময় দেখবা যে বিগত সালের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, বেশিরভাগ সময় এটাই দিছে ক্রমহ্রাসমানটা। তবে তারপর তোমরা লক্ষ্য করবা, বলা যাবে না। এখন যদি দেয় তাহলে তখন প্রবলেম হয়ে যাবে, এমনিতে মুখস্থ করার দরকার নেই। দেখবা যে ওটা প্রান্তিক উপযোগটা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে না স্থির আছে। তো আমরা দেখো এখানে যে প্রান্তিক উপযোগ যেটা রয়েছে, প্রথমে ছিল কত 10, তারপরে হয়েছে 8, তারপর হলো 6, তারপর 4, তারপর 2, তারপর 0। তো ক্রমান্বয়ে কমতেছে না প্রান্তিক উপযোগটা। তো এই যখনই এরকম দেখবো যে ক্রমান্বয়ে কমতেছে, তখন সেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এই যে প্রান্তিক উপযোগ যে বিধি রয়েছে ক্রমহ্রাসমান, এখানকার ক্ষেত্রে এই যে সূচিটা আমাদের আছে, এখান থেকে কয়েকগুলো তথ্য আমার কিন্তু জানতে হবে আমাদের। মানে অনেকগুলো এখানে কিছু তথ্য আছে যেগুলো থেকে আমাদের খুব বেশি না আর কি 6-7টার মতো ইনফরমেশন জানতে হবে, যেগুলো থেকে এমসিকিউ মানে একটা না একটা দেয় এখান থেকে। মানে অনেকের মধ্যে কনফিউশন এগুলো লেগে থাকে। তো দেখো কি কি এখান থেকে যে মানে টাইপের কোশ্চেনগুলো আসে এমসিকিউতে আর কি, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়, যেটা প্রথমে বললাম।
তারপর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। কথাটা ভালো করে শোনো, কি বলছি? মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে ঠিক আছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান বলতে কি, প্রথমে যতটুকু বৃদ্ধি পাইলো পরবর্তীতে ততটুকু বৃদ্ধি পাবে না, মানে ওই বৃদ্ধির পরিমাণটা কম হবে কিন্তু বৃদ্ধি পাবে। মনে করো প্রথমে বৃদ্ধি পাইলো 8, তারপরে বৃদ্ধি পাইছে মনে করো 10, কিন্তু বৃদ্ধি পাইছে কিন্তু প্রথমকার তুলনায় দ্বিতীয়বার কিন্তু বৃদ্ধির পরিমাণটা কি কম হয়েছে, মানে প্রথমে 8 একবারে বৃদ্ধি পাইছে, তারপরে 2 বৃদ্ধি পাইছে। তো এইরকমই যখন মানে মোট কথা হলো যে বৃদ্ধি পাবে ঠিক আছে, কিন্তু বৃদ্ধির পরিমাণটা প্রথমে যতটুকু বৃদ্ধি পাইলো তারপরে এবার তার চেয়ে কম, তারপরে এবার তার চেয়ে কম, মানে বৃদ্ধি পাবে ঠিক আছে কিন্তু বৃদ্ধির পরিমাণটা কী হবে? কম হবে, মানে পূর্বের তুলনায়। তো এটাই বলছে, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। যেমন প্রথমে দেখো হলো 10 ছিল, তা 10 থেকে কত হলো 18, তাহলে কত বৃদ্ধি পাইছে? 10 থেকে 18, তাহলে 8 বৃদ্ধি পাইছে। তো দেখো তারপর 18 থেকে হলো 24, কত বৃদ্ধি পাইছে? 18 থেকে 24 হলো 6 বৃদ্ধি পাইছে। তার মানে আমরা কি বললাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাচ্ছে কিন্তু ক্রমহ্রাসমান না। প্রথমে কতটুকু বৃদ্ধি পাইছিল? 8, তারপরে কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 6। তো পরিমাণটা কমলো না, নাই ব্যবধানটা, প্রথমে 8 বৃদ্ধি পাইছিল তারপর 6, কিন্তু বৃদ্ধি তো পাচ্ছে, 18 থেকে 24 হয়েছে, বাড়তেছে। এটাই মূলত বোঝাতে যাচ্ছে, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পাবে কিন্তু আগে যতটুকু বৃদ্ধি পাইছিল পূর্বে তার চেয়ে এর পরবর্তীতে যে বৃদ্ধি পরিমাণটা এটা কম হবে, এরপরে যে বৃদ্ধি পরিমাণটা হবে সেটা আরও কম হবে। এই জিনিসটা লক্ষ্য করলেই তোমরা ইজিলি বুঝতে পারবা। তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান দেওয়ার। এগুলো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক তোমরা এই যে যেখান থেকে দেখতেছো না কেন সেখানে যদি একটু বায়োতে চেক করো, সব জায়গায় আমার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, আরও বুঝতে যদি কোনো সমস্যা হয়। তো এরপরে দেখো এখান থেকে যে তথ্যগুলো আরও জানতে হবে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, সর্বোচ্চ বলতে এখানে কিন্তু একটা অনেকের মধ্যে কনফিউশন হবে যে 30 দুই জায়গায় আছে, তার মানে সর্বোচ্চ কোন বিন্দুটাকে ধরবো? সর্বোচ্চ ধরতে হবে নিচের যে রয়েছে সংখ্যাটা ওইটাকে সবসময় সর্বোচ্চ ধরবা। তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কী হয়? 0 হয়। তাহলে তার উল্টা কীভাবে বলবা যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ যখন 0 হয় তখন মোট উপযোগ কী হয়? সর্বোচ্চ হয়। তারপর হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ যখন কমতে থাকে, এই যে 30 থেকে 28 কমলো না, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তারপর আবার উল্টাটা বলো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় তখন মোট উপযোগ কী হয়? কমতে থাকে। এই যে তথ্যগুলো বললাম মূলত 6টার মতো তথ্য, তো এই তথ্যগুলো কিন্তু খুব ভালো করে জানিয়ে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে, বিশেষ করে এমসিকিউতে এই তথ্যগুলো অনেকবার আসছে কিন্তু। এই যে মনে করো যেগুলো বললাম এগুলো নোট করে নিবা সুন্দর করে। আর এখানে এই যে দেওয়া আছে, আমি যে এতক্ষণ যে কথাগুলো আলোচনা করলাম ওই কথাগুলোই এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলো সবাই খাতার মধ্যে নোট করে নিবা। এরপরে আমাদের দেখো এখন এই যে আমরা সূচিটা পাইলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির, এইটার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় আছে। একটা হলো মোট উপযোগ রেখা আছে, তারপর হলো প্রান্তিক উপযোগ রেখা আছে, এগুলো কিন্তু আমাদের অঙ্কন করতে হবে। তো এখন দেখো এগুলো কিভাবে অঙ্কন করবো আমরা। যে প্রথমে মোট উপযোগ রেখা, এটার ক্ষেত্রে 2টা মান পাইলাম। একটা কি পাইলাম দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে একটা হলো মোট উপযোগ, এই যে এটার মান আছে, একটা হলো প্রান্তিক উপযোগ। তার মানে আমরা এখন মোট উপযোগ দিয়ে পাইলাম এবং প্রান্তিক উপযোগ দিয়ে পাইলাম, এই দুইটার আমরা কি করব? চিত্র অঙ্কন করব 2টার ক্ষেত্রে। তো দেখো আমাদের কিভাবে চিত্রটা অঙ্কন করব। মোট উপযোগের মানগুলো নিলাম আমরা লম্ব অক্ষে, আর হলো কোয়ান্টিটি যে পরিমাণ এই পরিমাণটা নিলাম আমরা ভূমি অক্ষে। তো এখন আমাদের একটা বিষয় কি, চিত্রের ক্ষেত্রে আমরা যে প্রথম অধ্যায়ে যে একটা চিত্র অঙ্কন করছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা, ওই চিত্রর প্রসেসটা তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এই 3 জায়গায় থাকবে, মানে ওই একই প্রসেস। আর মূলত অর্থনীতি সম্পূর্ণ মানে বইটার ক্ষেত্রে এই একটা চিত্র যে ভালো করে বুঝবে সে সবগুলো চিত্রর ওই বেসিক ওই প্যাটার্নটা সবগুলোতে মোটামুটি একটা ফলো হবে। তো কীরকম দেখো আমরা ভূমি অক্ষে হলো তোমার কোয়ান্টিটি পরিমাণ ধরছিলাম, এখন কোয়ান্টিটি পরিমাণ আমাদের কত পর্যন্ত আছে? 7 পর্যন্ত আছে। তো আমরা এগুলো ব্যবধানগুলো যদি মনে করো মানে এলোমেলোভাবে থাকতো, উলটপালট থাকতো, তখন আমরা কী করতাম? আমরা তাও ব্যবধানগুলো কী নিতাম? একইভাবে নিতাম। কেন একইভাবে নিতাম? কারণ আমাদের সবসময় ব্যবধানটা সমানভাবে নিতে হবে, কারণ যদি এলোমেলোভাবে নিই তাহলে কিন্তু মানে চিত্রটা কিন্তু হবে না, চিত্র কিন্তু গোলমাল হয়ে যাবে। তো তাহলে আমাদের যে ব্যবধান 1 থেকে 7 পর্যন্ত রয়েছে আমাদের মানগুলো নিতে হবে 1 2 3 4 এভাবে আমরা। এবং এখানে যে ব্যবধানগুলো, এই যে ব্যবধান যেগুলো আছে
এই ব্যবধানগুলো কিন্তু আমাদের সমান হবে। 1 থেকে যে 0 থেকে 1 এর মধ্যে যতটুকু ব্যবধান নিছি, তারপর হলো 1 থেকে 2 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে, 3 থেকে 4 এর মধ্যে, প্রত্যেকটার ব্যবধানগুলো কী হবে, সমান হবে। ব্যবধানে কোনো কম বেশ কিন্তু নেওয়া যাবে না, কারণ কম বেশ এগুলো হলেই কিন্তু তোমার চিত্র কিন্তু সৌন্দর্য থাকবে না। আর সৌন্দর্য নষ্ট হওয়া মানেই তোমার নাম্বার কিন্তু হবে না। অর্থনীতির ক্ষেত্রে তোমার টিচার কিন্তু এগুলো কখনো মেপে মেপে দেখবে না, জাস্ট একটা চোখে দেখবে, যদি মনে হয় যে সঠিক আছে নাম্বার দিয়ে দিবে। আর যদি দেখে যে না চিত্রটা মানে ভুল মনে হচ্ছে, তখন কিন্তু তোমার নাম্বার কিন্তু খুব একটা ভালো দেয় না। তো এক্ষেত্রে তোমার যে জিনিসটা তারপর আরেকটা লক্ষ্য করতে হবে, সেভাবে লম্ব অক্ষে আমাদের দেখো, লম্ব অক্ষে যে মানগুলো, এই যে সূচিটা দেখো, লম্ব অক্ষে আমাদের মানে যে ধরছি টোটাল উপযোগ, সেটা সর্বোচ্চ কত, সর্বোচ্চ হলো আমাদের 30, আর সর্বনিম্ন কত, সর্বনিম্ন হলো আমাদের 10। তার মানে এখানে আমাদের 10 থেকে 30 পর্যন্ত রয়েছে। তার মানে অনেকে আবার কি করে, যে মানগুলো রয়েছে সরাসরি মানগুলো ধরে নেয়, এভাবে ধরলে কিন্তু হবে না। তোমার একটু আগে যেটা বললাম, ব্যবধানগুলো একই ধরতে হবে এবং এটা দূরত্বটা একই হবে। যেহেতু আমাদের সর্বোচ্চ 30, তার মানে এটা আগে বলছি আমাদের 6টা থেকে বা 5টা থেকে 8টা ঘরের মধ্যে যাতে শেষ হয়, এটা সবসময় চেষ্টা করব, কারণ এটার মধ্যে ভালো চিত্রটা ভালো হবে। তো আমরা যদি 5 করে ব্যবধান ধরি তাহলে সবচেয়ে ভালো হয়। 5 ধরলাম, তারপর হলো 10, তারপর 15, 20, 25, 30, এভাবে আমরা ব্যবধানগুলো ধরলাম। এবং এই পরিমাপগুলো যাতে সমান হয়, এই জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যে স্কেলটা আছে ওই স্কেলটার প্রত্যেক এই যে সেন্টিমিটারগুলো আছে, ওই প্রত্যেক সেন্টিমিটার এক একটা করে পয়েন্ট ধরবা, তাহলে ইজিলি মানে মাপগুলো সবগুলো সমান হবে, কম বেশ হবে না আর। তো তাহলে দেখো, যখন কোয়ান্টিটি পরিমাণ ছিল 1, তখন হলো তোমার এই যে টিউর মান কত ছিল, ওইগুলোর সাথে এখন জাস্ট মিলাই দিবা। মোট কথা যে প্রথম অধ্যায়টা যেভাবে আলোচনা করছি একদম মানে ওই সেম, ওইখানেই যেমন এখানে ওই একই চিত্র, আলাদা একদম নেই। তো যখন কোয়ান্টিটি পরিমাণ ছিল 1, তখন মোট উপযোগ কত, 10। তাহলে এক থেকে আমরা একটা রেখা টানবো, 10-এর দিক থেকে, অর্থাৎ মোট উপযোগের দিক থেকে একটা রেখা টানবো। তো একের দিকে উপরে টানলাম, এখানে আছে কত, মোট উপযোগ হলো 10, এই 10 দিকে একটা টানলাম। তো দুই জায়গায় যে জায়গায় মিলিত হবে ওইটা একটা বিন্দু নিলাম। যখন 2, তখন কত ছিল, 2-এর সাথে হলো 20, 2-এর সাথে আমাদের আছে এই যে 20 না, 20-এর একটু আগে নিচে আর কি, 20-এর একটু নিচে বলতে কত আমাদের দেখতে হবে, এখানে সূচির মধ্যে কিন্তু দেওয়া আছে 18। তো 20-এর একটু 18 মানে কি, 20-এর একটু নিচে, পুরোপুরি 20 না, ওই জন্য একটু নিচে ওইখান থেকে টানছে, কিউর মান হলো নিচ থেকে উপরে টানছে, একটা বিন্দু পাইলাম। ঠিক তেমনিভাবে এরপরে হলো 3-এর সাথে কত, 25, 25-এ একটা বিন্দু নিলাম। 4-এর সাথে আছে আমাদের হলো 28, 28-এ একটা বিন্দু নিলাম। তো এরপর হলো 5-এর সাথে, এখানে একটু অনেকের মধ্যে কনফিউশন লাগবে, যে বলবে এই রেখাটা আবার এদিক দিয়ে এখানে অনেক ঝামেলা হয়ে গেছে। এটা একটু জিনিসটা দেখাচ্ছি, দেখো এখানে তো এই বিন্দুগুলো পাইলাম, এগুলো বুঝতে পারছো, আশা করি এগুলো সমস্যা হবে না। এখানে একটু ঝামেলা হতে পারে এই বিন্দুগুলোর ক্ষেত্রে। যখন হলো 4, যখন কোয়ান্টিটি পরিমাণ আমাদের 4 থাকে, তখন হলো আমাদের এই যে উপযোগ টোটাল ইউটিলিটি যেটা আছে, ওইটার মান হয় আমাদের হলো 28। তখন 28 মানে 30-এ একটু নিচ দিয়ে আমরা একটু রেখা টানবো, একটা বিন্দু পাইলাম এই জায়গায়। এরপরে আমাদের যখন 5, তখন হলো টিউর মান হলো কত, তখন হলো 30। তার মানে 30-এর সোজা একটা আমরা রেখা টানবো, আর এদিকে হলো 5-এর সোজা করে একটা একবারে রেখা টানবো, একটা বিন্দু পারবো, দুই জায়গায় বিন্দুটা ছেদ হলো। তো এরপরে হলো আমাদের 6-এর সাথে কত, 6-এর সাথে আবার আমাদের কিন্তু এই যে 30 রয়েছে, আবার 30 মানে ওই একই রেখা, মানে 30-এর যে আমরা উপরে রেখাটা টানলাম না, ওই সোজা সমান্তরাল আরেকটা সোজা একবারে সোজা রেখা টানবা। তার মানে এখানে একটা বিন্দু পাইলাম। এরপরে আবার আছে কত, 7-এর সাথে আবার 28, মানে 28 মানে আবার নিচে বলতে কি, এই যে আমরা এখানে 28 পাইলাম না, এটা সোজা জাস্ট শুধু টেনে দিবা। এখানে একটা বিন্দু পাইলাম, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু। তো এখন এগুলো কিন্তু যখন অঙ্কন করবা তখন কিন্তু বিন্দুগুলো দিয়ে দিবা, নাহলে কিন্তু পরবর্তীতে মনে রাখতে পারবে না যে কোন বিন্দুর সাথে কোনটা মেলাবা। তখন এখন যে এই বিন্দুগুলো পাইলাম, জাস্ট এই বিন্দুগুলো আমরা এখন শুধু যোগ করে দেবো। এগুলো কিন্তু ফ্রি হ্যান্ডে একবারে তোমাকে এগুলো পুরো এভাবে মানে সুন্দর করে মানে কার্ভের মতো যেন হয়, মানে কার্ভ বলতে কি, মানে এরভাবে তোমার বাঁকা একটু টাইপের যেন হয়, এভাবে করে তোমাকে বিন্দুগুলো কিন্তু সবগুলো ছেদ করতে হবে। এভাবে করলেই তোমার চিত্র হয়ে যাবে। মানে মূলত প্রথম অধ্যায়ে যেটা আলোচনা করছি না, ওইখানে যারা দেখছে পর্বগুলা, ওইখানে যে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করছিলাম, ওই একই, একদম আলাদা কোনো নেই। আর অর্থনীতির ক্ষেত্রে প্রত্যেকটা চিত্রই এই বেসিক নিয়মটা মেনে চলবে, যেটার সাথে যেটা মিলবে ওই বিন্দু থেকে জাস্ট আমরা টেনে দেবো, শেষ, অত ঝামেলা করার দরকার নেই। তো এখানে যে বিষয়টা আমরা মনে রাখবো, যে ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ রেখা হলো প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, এরপর নিম্নগামী। এই যে একসময় উপরের দিকে গেছে, এর পরবর্তীতে আবার কি হয়েছে, নিচের দিকে নেমে আসছে। তো এরপর রয়েছে আমাদের যেটা হলো প্রান্তিক উপযোগ রেখা। প্রান্তিক উপযোগ রেখাটা আবার কীরকম হবে, দেখো প্রান্তিক উপযোগ রেখা ওই আগেরটার মতোই, মোট উপযোগ রেখাটা যেভাবে অঙ্কন করলাম ঠিক একইভাবে, আলাদা কোনো নয় পার্থক্য। ওই একই নিয়ম, নিচে হলো কোয়ান্টিটি পরিমাণগুলো নিলাম, উপরে তখন টিউ নিয়েছিলাম, এখন টিউর পরিবর্তে এমইউ নিব। তবে এখানে একটা কথা মাথায় রাখিও, যদি তোমাদের টিইউ এবং এমইউ দুইটা একসাথে অঙ্কন করতে বলে, তাহলে এভাবে আমাদের ডিফারেন্স চিত্র দিছি, আলাদা আলাদা চিত্র দিছি দুইটার জন্য, তোমরা দুইটা দিবা না, তোমরা এক চিত্রের মধ্যে দুইটা অঙ্কন করে দিবা, তাহলে সময়টা কম লাগবে।
আর যদি সময় থাকে হাতে তাহলে দুইটা অঙ্কন করতে পারো, তবে যদি সময় তোমার মনে হয় যে না সময় নাই তাহলে একটার মধ্যে অঙ্কন করে দিবা, কোনো সমস্যা হবে না, নাম্বার তোমার পাবা। তো এখন দেখো যে আমাদের ওই আগের চিত্রটার মতো নিচে হলো কোয়ান্টিটি পরিমাণ নিলাম এবং লম্ব অক্ষে তোমার মার্জিনাল ইউটিলিটি মানটা নিলাম। তো যখন ছিল কোয়ান্টিটি 1 তখন হলো মার্জিনাল ইউটিলিটি মান কত 10, তার মানে একের সাথে তখন 10 একটা বিন্দু পাইলাম। যখন 2 এর সাথে কত মার্জিনাল ইউটিলিটি তখন হলো 8 একটা বিন্দু। যখন 3 এর সাথে কত 3 এর সাথে 6 তখন একটা বিন্দু। যখন 4 এর সাথে হলো 4 একটা বিন্দু পাইলাম। যখন 5 এর সাথে হলো 2, তারপর 6 এর সাথে হলো 0, তখন এরপর আছে হলো -2, অর্থাৎ তোমার কিউর মান যখন হলো 7 তখন এম ইউর মান হলো -2 মান হলো নিচে, তখন নিচে আমাদের নিতে হবে। উপরে হলো -2 করে ব্যবধান নিচ্ছি, ঠিক তেমনিভাবে নিচেও তখন -2 ব্যবধান নিলে ওই হিসাবে আমাদের রেখাটা টানতে হবে এবং দুই জায়গায় যে জায়গায় মিলিত হবে একটা বিন্দু নিব এবং প্রত্যেকটা বিন্দু তখন আমরা ছেদ করে দেব এবং এই যে প্রত্যেকটা বিন্দু এভাবে টেনে দিলে আমাদের একটা রেখা হয়ে যায় এবং সেই রেখাটার নাম হলো প্রান্তিক উপযোগ রেখা। এবং এখান থেকে আমাদের যে তথ্যটা মাথায় রাখতে হবে যে ক্রমসমান উপযোগ বিধিতে প্রান্তিক উপযোগ রেখা, এই যে এই প্রান্তিক উপযোগ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এইটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, খুব একটা আসে না, তবে এটা তোমাদের ধারণা রাখতে হবে। তো এই ছিল মূলত আজকের আমাদের পর্ব যে ক্রমসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে। তবে এখানে আরও দুইটা রয়েছে বিধি, সেটা হলো ক্রমবর্ধমান এবং আরেকটা হলো স্থির বা সমানুপাতিক। ওইগুলো পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, ওই জন্য ওই দুইটা মানে এখানে আলোচনা করলাম না। তোমরা একটু বাসায় ওই দুইটা দেখে নিবা, আশা করি বুঝতে পারবা। মানে এটার মতোই সেম, কোনো আলাদা নাই, একবারে পুরাপুরি একই চিত্রগুলা। অন্য মানে চিত্র জাস্ট একটু মানে চিত্রটা আলাদা হবে কিন্তু প্রসেসটা একই। এখানে যেভাবে অঙ্কন করছি ঠিক একইভাবে ওইখানে অঙ্কন করবা, কিন্তু জাস্ট চিত্রটা একটু ভিন্ন হবে, এটাই। তো আজকের পর্বটা তাহলে এখানে শেষ করতেছি। আশা করি সকলে আজকের এই পর্বটি বুঝতে পারছো। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।